সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 360 স্ট্রিমিং উইথ সুমাইয়া জামান। প্রতি পর্বের মতো এবারও আমরা নতুন অতিথি এবং নতুন আলোচনার বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমাদের আজকের বিষয় করোনার সময় ইংলিশ মিডিয়াম স্কুলের সমসাময়িক বিভিন্ন বিষয়, আর সেগুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ইউরোকিডস ঢাকার সহকারী অধ্যক্ষ সাবরিনা আহমেদ ও ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের ব্যবসা পরিসংখ্যান বিভাগের প্রধান ফারিয়া হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো আছি। খুবই দুঃখিত, আসলে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু হতে একটু দেরি হয়ে গেছে বিভিন্ন টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে। তো এখন আমরা শুরু করছি। প্রথমেই জানতে চাই যে আসলে এই করোনার সময় স্কুলগুলো অনেকদিন ধরে বন্ধ, তো বাচ্চাদের তো আসলে একটা অস্বাভাবিক একটা সময় যাচ্ছে। এই সময়টাতে যারা স্কুলে পড়তো তারা এখন বাসায় সময় কাটাচ্ছে, তো তাদের জীবনের জন্য এখন একটা স্বাভাবিক জীবনযাপনের জন্য একটা প্রধান অন্তরায় তো করোনা বা করোনার সময়টাতে বাসায় থাকাটা। তো এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায় কি? আমি প্রথমে কাকে প্রশ্ন করব, কে উত্তর দিতে চায়? শুরু করতে পারি, সমস্যা নেই। তো এখন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, সব স্কুলের কথা যদি নাও বলি, যদি শুধু আমি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের কথাই শুধু যদি বলি, যখন নাকি লকডাউন মানে মার্চে একদম শুরু হলো, মার্চের মাঝখান দিয়ে আমরা চেষ্টা করেছি মানে লেস দেন উইক, আই থিঙ্ক, হ্যাঁ এক সপ্তাহেরও কম ইন্টেন্স একটা ট্রেনিং দিয়ে আমরা সাথে সাথে একটা অনলাইন প্ল্যাটফর্মে পুরোটা টিচিং কে চেষ্টা করেছি ট্রান্সফার করতে, যে বাচ্চাদের যে কন্টিনিউটিটা পড়াশোনার অথবা তাদেরকে ইনভলভ রাখার জন্য। এখন শুধু যে বাংলাদেশের স্কুল অথবা যে আমাদের এই কয়টা প্রতিষ্ঠান, শুধু তাই না, আপনি যদি গ্লোবালি দেখেন ব্যাপারটা, আপনি দেখবেন যে সব লিডিং ইউনিভার্সিটিজ, অল স্কুলস, সবাই ডিস্টেন্স লার্নিং, রিমোট টিচিং ওই প্ল্যাটফর্মেই চলে গেছে। তো দিস ইজ আ সিচুয়েশন যে আমাদের এখানে প্রোঅ্যাক্টিভলি রিয়াক্ট করা ছাড়া আসলে আমাদের ওখানে অপশনটাও ছিল না। দ্য স্কুলস যারা নাকি রিয়াক্ট করতে পারেনি, দে আর ফেসিং দ্য রিয়েল প্রবলেমস অ্যাকচুয়ালি। তো আমি আই থিঙ্ক, সাবরিনা আপু, আপনি কি মনে করেন? জি, আমি আপনার সাথে একদমই একমত। কারণ হচ্ছে এখন যে কোনো স্কুলেই বলেন, ছোটখাটো সব স্কুলেই একই ধরনের স্টেপ নেওয়া হচ্ছে, যে ধরনের মানে অনলাইনে ক্লাস নেওয়া, যেটাই হোক। সো এই জন্য এটার জন্য টিচারদেরকে প্রপার ট্রেনিং দেওয়া ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। দুজনের জন্যই প্রশ্ন। জি ফারিয়া, কিছু বলছিলেন? না না, আমি বললাম যে ট্রেনিং এর ব্যাপারটা, মানে পরিস্থিতিটা দেখলে আসলে ট্রেনিং এর জন্য সময় কম ছিল, খুব তাড়াতাড়ি সবার জিনিসটাকে মানে বুঝে মেনে ওভাবে করে অ্যাক্ট করতে হয়েছে। আসলে ওরকম সময়টা হয়নি। এটা আমরা আসলে নেগেটিভলি, আমি মনে করি পার্সোনালি, যত কম নেগেটিভলি নেওয়া যায়, কারণ পরিস্থিতিটা সবসময় তো আসলে এরকম থাকবে না, কিন্তু বাচ্চাগুলো, ওদেরকে আমাদের আসলে মোরালি বলেন সবভাবেই সাপোর্ট করে যেতে হবে। এভাবেই ওদের উত্তরণটা আসলে সম্ভব। কারণ আর আর তো কোনো আসলে এটাই বেস্ট ওয়ে যে টিচাররা সবচেয়ে পজিটিভ থাকবে। অ্যাবসলিউটলি। আপনারা কিভাবে এখন কাজ করছেন? বাচ্চাদেরকে কিভাবে পাঠদান করছেন? অনলাইনের মাধ্যমে নিশ্চয়ই? জি জি জি, অনলাইনের সাবিনাকে আমি জিজ্ঞেস করি একটু। জি জি জি, আমরা অ্যাকচুয়ালি অনলাইনের মাধ্যমে ক্লাস, আমরা জুম অ্যাপস ইউজ করে আমরা ক্লাস নিচ্ছি বাচ্চাদেরকে। তো জুম হচ্ছে এমনই একটা অ্যাপ্লিকেশন যেটাতে আপনি মানে অনেক মানুষের সাথে একসাথে কথা বলতে পারবেন, আপনি বোর্ড ইউজ করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কন্টেন্ট শেয়ার করতে পারবেন। সো আই থিঙ্ক জুম ইজ দ্য বেস্ট ওয়ে ফর দিস, আই থিঙ্ক সো। ফারিয়া, আপনি কিভাবে ক্লাস নিচ্ছেন এখন অনলাইনে? there are multiple apps. জুম আছে, জুমের সাথে আমাদের এমনি আমাদের প্রতিষ্ঠান আমরা মাইক্রোসফট টিমসটা ইউজ করি। এটা কে রিচ করাটা এখানে ইজি, ওদের আইডি দিয়ে রিচ করা যায়। এখন তো মাল্টিপল প্ল্যাটফর্মস আছে, গুগল মিট আছে,
জুম আছে। Absolutely, yes. সো Duo আছে, Duo. জি, এক্স্যাক্টলি। সো ভেরিয়েশন এনে সব প্ল্যাটফর্মই আপাতত ট্রাই করে দেখছি। বেস্ট টা এখনো মানে সবগুলোতেই এখন ইউজ টু হওয়াটা আমাদের জন্য আমি মনে করি বেস্ট। বাচ্চাদেরকে কিভাবে এঙ্গেজ করা যায় এই মুহূর্তটাতে, যেহেতু সব বাচ্চারা এখন ঘরে আবদ্ধ রয়েছে এবং তাদের বাবা মাকে অনেক আসলে আতঙ্কিত থাকতে হচ্ছে যে তাদের মানসিক অবস্থাটা কেমন হয়ে যায় করোনা পরবর্তী সময়। তো তাদেরকে এঙ্গেজ রাখার জন্য কি ধরনের ক্রিয়েটিভ সেশন তাদের জন্য তৈরি করা যায় বা তাদেরকে এঙ্গেজ করা যায়? ফারিয়াকে আমি প্রথমে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই। আসলে এই অনলাইন লার্নিং এর কথাটা যদি বলি, এটা আসলে এটার রেসপন্সিবিলিটিটা বাচ্চাদের অনেক, মানে এটা অনেক ইম্পর্টেন্ট যে বাচ্চারা রেসপন্সিবিলিটিটা নেয়। কারণ এখানে আমি আর আমার স্টুডেন্টরা আমরা একটা, উই আর নট ইন দ্য সেম রুম। তো আমি অনেক কিছু আছে যে এনফোর্স করার পসিবিলিটিটা আমার নেই। তো ওদেরকে অনলাইন ক্লাসে আনাটা, ওদেরকে অ্যাক্টিভলি এনগেজ করাটা, এটার জন্য আসলে টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। ওদের একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ডিং। হ্যাঁ, আমি একটা জিনিস বোঝালে ওরা বুঝবে, আমি যখন বলবো যে হ্যাঁ এটা তোমার জন্য দরকার। যেমন সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি মনে করি, আমি পার্সোনালি ফেস করেছি, বাবা মারাও বুঝতে চাচ্ছে না। অনেক বাবা মারাও মনে করছে যে সবাই না, কিছু বাবা মারাও মনে করছে যে অনলাইন ক্লাসটা হয়তো বা কয়েকদিন বন্ধ রাখলেই ভালো, এরকম যে হয়তো বা এটা দরকার নেই, কয়েকদিন ব্রেক নেই। তো ওই ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাচ্চাদের পড়াশোনার কন্টিনিউটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাদের কোন রকমের পড়াশোনার মানে ঘাটতিটা না হোক, ওদের ইয়ার লস না হোক, আর ওদের মেন্টালি এই জিনিসটা বোঝানোটা, এটাই টিচারের সবচেয়ে বড় এফর্ট। যে ওদের আমরা যদি পার্সোনালি কানেক্ট না করতে পারি, সেক্ষেত্রে স্টুডেন্টদের দিক থেকে এফর্টটাও আসলে আসে না। তো ওদেরকে ক্লাসে আনতে হলে, সাবিনা, অ্যাক্টিভলি এঙ্গেজ করতে হলে। জি জি, আচ্ছা, আমি আমি যেটা সাবিনার বলতে কাছে চাই চলে যাই ওনার একটু। সাথে আমি, জি, আমি অ্যাকচুয়ালি ওনার সাথে একমত। বাচ্চাদেরকে ওইভাবে, আমি যে বাচ্চাদের কথা বলবো, আমরা হচ্ছে ইউরো কিডস প্রি স্কুল আমাদের এটা। সো এখানে বাচ্চাদের বয়স এই লিমিট হচ্ছে 2 to 6 ইয়ার্স। সো ওদের সাথে ডিল করা ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট এই বয়সের বাচ্চাদের সাথে। তো আমাদের জন্য এটা আরো চ্যালেঞ্জিং, বিকজ হচ্ছে ওই বাচ্চাদেরকে অনলাইনে বসিয়ে, যাদেরকে আমরা কাছে বসিয়ে ওদের ক্লাস নেওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট, সো ওই বাচ্চাদেরকে আমরা অনলাইনে কাছে না থেকে ক্লাস নিচ্ছি। তো এই জন্য আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ মেথড ইউজ করতে হবে, যেটাতে বাচ্চারা অ্যাট্রাক্ট হয়ে ওরা ক্লাসে বসবে, এবং ওরা মানে এমন ভাবে ক্লাসে বসবে যেটাতে ওরা পরের দিনও ক্লাসে আসার জন্য রেডি হয়ে থাকে। যে টেকনিকগুলো আমরা স্কুলে ইউজ করছি, ওই ধরনের কিছু টেকনিক্সও আমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে ইউজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একজন মেসেজ পাঠিয়েছে, একটা কমেন্ট করেছে, তার মন্তব্য পাঠিয়েছে সাইদ আদনান নামে একজন। আমাদের স্কুল কি করোনা স্পেশাল কোনো, আপনাদের স্কুল কি করোনা স্পেশাল কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, এই প্রশ্নটি উনি করেছেন। যেহেতু আমরা সবাই জানি যে এখনো স্কুলগুলো কিন্তু তাদের বেতনগুলো ঠিকই নিচ্ছে তাদের স্টুডেন্টদের কাছ থেকে। তো এই করোনার এই ক্লান্তি লগ্নেও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতনের জন্য ফোনে মেসেজ দিয়ে বেতন পরিশোধের জন্য বলে, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? প্রথমে ফারিয়ার কাছে জানতে চাই। এখানে আপনি যদি ব্যাপারটা এভাবে দেখেন যে টিচাররা, যে শিক্ষকরা, তারা ঠিকই কাজ করে যাচ্ছে। আর অনলাইনের এই যে প্ল্যাটফর্ম, এটা আসলে আপনি যদি এভাবে চিন্তা করি আমরা জিনিসটা, যে হ্যাঁ করোনার কারণে একটা টিউশনের ওয়েভার হওয়া উচিত, সেটার থেকে বরং আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি আমাদের প্রতিষ্ঠানের কথা যদি বলি, ইনস্টলমেন্টস এর ব্যবস্থা, ওয়েভারের ব্যবস্থা, অথবা কোন রকমের এগুলো নিয়ে আমরা একটা ওপেন রেখেছি ডিসকাশন, যে হ্যাঁ সাবজেক্ট টু সাবজেক্ট কারো বিশেষ পরিস্থিতি থাকতে পারে, সেটা ডিসকাস করতে পারে, তাকে আমরা হয়তো বা কোনো রকমের লেট ফ্রি, কোনো রকমের সমস্যা সে ফেস করবে না। কিন্তু যেটা নাকি আপনার রিডাকশনের কথা বলছেন, এটা আসলে মানে দিস ইজ নট আ গুড থিং টু আস্ক ফর, সিন্স যে টিচাররা এখানে আমাদের কাজটা, যে এটা এখানে থেকে আপনাদের বুঝতে হবে যে এই টিচাররা যারা আপনার বাচ্চাদেরকে এখন হেল্প করার চেষ্টা করছে, ওদের
ওদেরকে নার্চার করছে, এই টিচারদের স্যালারিটাই বেসিকলি কিন্তু এই টিউশনটা থেকে আসে। তো আমরা যদি এই জিনিসটাকে এভাবে চিন্তা করি, তাহলে এই জিনিসটা আসলে দাবি করা উচিত না। আমাদের টিউশন রিডাকশনের কথাটা বলা উচিত না, উচিত যে এভাবে বলা যে হ্যাঁ এখানে আমাদেরকে পেমেন্ট সিস্টেমটা একটু ইজিয়ার করে দেওয়া যাবে নাকি, ইনস্টলমেন্টস করা যাবে নাকি, সেটা Absolutely, দেখতে জি। পারি আমরা। স্কলারশিপস এর ব্যবস্থা রাইট, করা যাবে সাবরিনা আপনি কি এগুলো মনে দেখতে পারি। করেন? আমি অ্যাবসলিউটলি আপনি ওনার সাথে আসলে এই একমত। বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? অ্যাকচুয়ালি এটা যুক্তিযুক্ত, কারণ হচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠান চালাতে হলেই আমাদের একটা ইনকাম লাগে। সো ওই ইনকামটা, আমাদের সোর্স অফ ইনকাম হচ্ছে টিউশন ফিস। সো বাচ্চাদের থেকে টিউশন ফিস কালেক্ট করা। সো আমরা হচ্ছে এই টিউশন ফিস দিয়ে আমরা কিন্তু ইউটিলিটি এক্সপেন্সেস বলেন, যেটাই বলেন, সব টিচারদের স্যালারি বলেন, সবকিছু যা যা যাবতীয় খরচ আছে, স্টাফ যত স্যালারি আছে, সব তো এখান থেকেই আসছে। তো এটা যদি আমরা কালেক্ট না করি, এট দ্য সেম টাইম আমরা তো তাহলে টিচারদের সাথেও আমরা আনজাস্টিফাইড অ্যাক্টিভিটিস করছি, তাই না? তো ওদের সাথেও তো আমরা জাস্টিস করছি না যদি আমরা না দিতে পারি তখন। তো এটা আমরা অবশ্যই, এটা আমাদের করোনার সময় এই জিনিসটা আমাদের মাথায় রেখে চিন্তা করতে হবে যে যেভাবে প্যারেন্টসদের সুবিধা হয় ওনাদের সাথে ডিসকাশন করে, ওনাদের যদি কারো কোনো ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম থাকতেই পারে, ওটা যদি আমরা দেখে ওনাদেরকে যদি একটু সাপোর্ট দিয়ে, যদি আমরা ইনস্টলমেন্ট বেসিসের কথা যেটা উনি বললেন, ফারিয়া ম্যাম যেটা বললেন, ওটাতে যদি আমরা ফোকাস করি, তাহলে প্যারেন্টসরাও খুশি থাকলো। এট দ্য সেম টাইম আমরা যদি কোনো ধরনের কোনো লেট ফিজ না কাউন্ট করে নেই, তখনও এটাতেও প্যারেন্টসরা খুশি থাকলো। আর এমন না যে ওনাদেরকে টাকাটা একসাথে দিতে হচ্ছে, কারো 3-4 মাসের টিউশন ফিস জমে গেছে, তো ওটা যদি ওনারা ইন্ডিভিজুয়ালি 1 মান্থ 2 মান্থস করে ইনস্টলমেন্টেও দেয়, দ্যাট উইল বি গ্রেট ফর আস টু। রাইট, আমাদের প্রশ্নের উত্তর বোধহয় আমরা পেয়ে গেছি। সাইদ আদনান যে প্রশ্ন করেছিলেন যে আপনাদের স্কুল কি করোনা স্পেশাল কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, সেটার প্রশ্ন উত্তর মনে হয় আমরা পেয়ে গেছি। আর সুলতানা আনিকা নামে আরেকজন আমাদেরকে মন্তব্য করেছেন আমাদের ফেসবুকে, করোনাকালীন সময় আমাদের সন্তানদের স্কুলে ভর্তির ব্যাপারে স্কুলের কি কি বিষয় দেখা উচিত, যেমন আগে আমরা লেখাপড়ার মান, দূরত্ব এইসব বেশি দেখতাম, এখন কি দেখা উচিত? এই প্রশ্নের উত্তরটা কে দিতে চান আগে? ফারিয়া ম্যাম বলেন। ওকে ওকে। পড়াশোনার মানটা তো আসলে সবসময় একটা প্রায়োরিটিতে থাকবে, ওটা তো দেখবে বাবা মারা সবসময়। তার সাথে আমি মনে করি এখন বাবা মাদের মধ্যে যে একটা এনজাইটি, একটা ভয় কাজ করবে বাচ্চাদেরকে নিয়ে, যে হ্যাঁ তারা বাচ্চাদেরকে এখন স্কুলে পাঠাচ্ছে, মানে আমি পরের কথা বলছি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরের কথা। আসলে তখন দেখতে হবে স্কুল কতটুকু প্রোটেক্টিভ মেজার্স নিচ্ছে বাচ্চাদেরকে, একেবারে মানে স্কুলে স্যানিটাইজেশন, হাইজিন ইস্যুস গুলো, ক্লিনলিনেস, এগুলো দেখবে তখন অ্যাকচুয়ালি, যে আমরা সব প্রোটেক্টিভ মেজার্স গুলো বাচ্চাদেরকে ইনবিল্ট ভাবে শিখাই দেওয়া হচ্ছে নাকি ঠিকভাবে। এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে পরবর্তীতে, আসলে স্কুলের পড়াশোনার মানের সাথে এটাও আসলে যোগ হয়ে যাবে তখন, যে হ্যাঁ কতটুকু হাইজিন মেনটেন করা হচ্ছে, বা সেফটি, হেলথ এন্ড সেফটি মেজার্স গুলো কতটুকু কঠোরভাবে মেনটেন করা হচ্ছে। সাবরিনার জন্য আমার প্রশ্ন থাকবে, যিনি আমাদেরকে মন্তব্য করেছেন সাইদ রাব্বানি, তার প্রশ্নের উত্তরটা সাবরিনা আমার মনে হয় দিতে পারবে। আমার ইউএসএ ম্যারিল্যান্ড প্রবাসী চাচা আমাদের বলতো, ভালো করে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেই জন। ঢাকা শহরে গাড়ির জ্যাম দেখলে মনে হয় সবাই শিক্ষিত। কথাটি আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? আপনারা কি আপনাদের ছাত্রছাত্রীদের এই ধরনের বেদ বাক্য শেখান কিনা, সেটি তিনি জানতে চেয়েছেন। সাবরিনা, কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। আমি সাইয়দ রাব্বানিকে জানাতে চাচ্ছি এমন একটা প্রশ্ন করার জন্য। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ হচ্ছে আমরা এটা জানি না, মানে যেটা আমাদের দাদি নানি, আমাদের বাবা মারা অনেক সময় আমাদের সাথে করতো, যে আমাদের উপর কোনো রকম কোনো প্রেশার দিয়ে, লাইক যেটা হচ্ছে আমাদেরকে পড়াশোনা করতেই হবে, উই হ্যাভ টু অ্যাচিভ দিস এন্ড দিস, আমাদেরকে ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হলে কোনো রকম ভাবে বাসায় আসা যাবে না। তো এই ধরনের কোনো মেন্টাল প্রেশার বাচ্চাদের জন্য ইটস নট এফেক্টিভ, আই থিংক সো। আমার কাছে মনে হয় এটা বাচ্চাদের জন্য এফেক্টিভ না, কারণ হচ্ছে এটাতে বাচ্চাদের অনেক ধরনের ওরা ডিমোটিভেটেড হয়ে যায় অনেক সময়। সো এটাতে অনেক মানে উল্টো রিয়াকশনও হতে পারে। তো আমরা বাচ্চাদেরকে কোনো রকম কোনো প্রেশারাইজ না করে ওদেরকে ওদের মতো করে পড়তে বলার জন্য বলতে পারি।
ফারিয়া, আপনি প্রশ্নটির উত্তর দিতে পারেন। সাইদ আহমেদ নামে আমাদেরকে একজন তার মন্তব্য, তার প্রশ্ন পাঠিয়েছে। বাচ্চারা একটা লম্বা ছুটির পর যখন আবার স্কুলে যাবে, তখন আবার স্কুলে মন বসানোর জন্য নতুন কি কি প্রোগ্রামের কথা আপনারা চিন্তা করছেন? এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। স্কুল ভেদে আমি দুজনকে জিজ্ঞেস করব, যেহেতু আপনাদের স্কুল আলাদা এবং সাবরিনাদের স্কুল আলাদা, তারা নিশ্চয়ই আলাদা আলাদা কিছু চিন্তা করেছে, পরিকল্পনা করেছে, সেটি একটু জানতে চাই। আগে ফারিয়ার কাছ থেকে জানতে চাই। আমি 14 থেকে 18 বছর বয়সে বাচ্চাদের সচরাচর মানে ওদের ক্লাসটা জেনে, আমার এজ গ্রুপটা বাচ্চাদের হলো 14 বছর থেকে 18 বছর পর্যন্ত। এখন ওরা যত বেশ মানে টিনেজার্স, দেখা যায় নানাভাবে আমরা ওদের সাথে একটা কমিউনিকেশন সোশ্যাল মিডিয়াতে হোক, যেভাবে স্পেশালি এই কোয়ারেন্টাইন লকডাউনের সময় একটু হয়ে থাকে, রিলেশনশিপটা আমাদের সবসময় সুন্দর করে মেনটেন করা হয়। আমি যেটা বুঝি যে ওরা মানে ওদের যে মন বসানোর প্রশ্নই আসলে নেই, ওরা সবাই অলরেডি একটা অতিষ্ঠ অবস্থায় এসে বসে, ওরা স্কুল খুলবে কবে, এরকম একটা অবস্থা। ইভেন আমার বাসায় 3.5 বছরের বাচ্চা, ও যে মাত্র নার্সারিতে উঠলো, ও প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করে কবে ওর স্কুল খুলবে। তা আমি যেটা বলছি যে স্কুলটার এনভায়রনমেন্টটা কেমন বা টিচারের সাথে রিলেশনশিপ, এটা আসলে বাচ্চাটা টিচারটা বোঝে। এই জিনিসটা বাবা মারা মানে অবশ্যই বোঝে, কিন্তু এখানে একটা ভিন্ন ধরনের রিলেশনশিপ আসে, এটা খুব স্পেশাল। আর আমি মনে করি বেশিরভাগ বাচ্চারাই মন বসানোর প্রবলেমটা আসলে হবে না। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা তো একটা জড়তা হলে হতেও পারে, যে হ্যাঁ হঠাৎ করে তাদের স্ক্রিন থেকে তারা বোর্ডে ট্রান্সফার হয়েছে, আবার খাতা কলমে ট্রান্সফার হয়েছে, অল্প হলে একটা জড়তা হলে হতে পারে। কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি যে ওদের মন বসানোতে খুব একটা যে ঝামেলা হবে ওরকম ওরকম এখন পর্যন্ত দেখিনি। এখনো তো ক্লাস নিচ্ছি বাচ্চাদের, ওদের সাথে কথা হয়, তো আমার এরকম মনে হয়নি। তো তারপরেও স্কুল তো প্রোটেক্টিভ মেজারের সাথে নানা রকম অ্যাক্টিভিটিস, আমাদের স্কুল যেরকম আমরা সবসময় উইকলি বেসিস অ্যাক্টিভিটিস অ্যারেঞ্জ করতে, বাচ্চাদের মনটা ওভাবে করেই রাখা হয় স্কুলের মধ্যে আসলে, পড়াশোনার পাশে এক্সট্রা কারিকুলার। সাবরিনা, আপনাদের স্কুলে কি ধরনের পরিকল্পনা নিয়েছে? আমাদের স্কুল হচ্ছে 2 বছর থেকে 6 বছর বাচ্চাদের জন্য স্পেশালি। তো আমরা এবার যেটা করেছি সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আমাদের অলরেডি কমিউনিকেশন এভরি মানে ডেতে না হলেও লাইক এভরি উইকে একবার হয়েছে। তো এই লকডাউনে ক্লাস করা ছাড়া, অনলাইন ক্লাস ছাড়াও আমরা বাচ্চাদেরকে কথা বলে ওদের সাথে ভিডিও চ্যাট করেছি, ওরা কেমন আছে ওদেরকে জানিয়েছি। সো ওদের সাথে আমাদের একটা রিলেশন বিল্ড হয়ে গেছে অলরেডি। সো ওরাও আমাদেরকে অনেক মিস করছে, ওরা স্কুলকে মিস করছে, ওরা ওদের ফ্রেন্ডদের মিস করছে। তো আমাদের জন্য জিনিসটা চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসে আবার নতুন করে মানে আবার একটা জিনিসে ইয়ে করা, এটা মানে অভ্যস্ত করা, এটা ডিফিকাল্ট। বাট আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব, আমরা আমাদের টিচারদেরকে বলবো এফোর্ট দিয়ে যতটুকু পারছে ওরা, আমরা এটা পুরোপুরি টিচারদের উপরেই ছেড়ে দিব, কারণ হচ্ছে ওরাই পারবে বাচ্চাদেরকে একমাত্র মানে ওদের মতো করে পড়াতে। কারণ হচ্ছে ওর টিচার আর স্টুডেন্টের যে রিলেশন, আপনি যদি টিচারদেরকে একটা কথা মানে টিচার যদি হয়ে একটা বাচ্চাকে একটা কথা বলেন, ওটা ওদের কাছে বেদ বাক্যের মতো হয়ে যায়, ওরা ওটা কোনোভাবেই ওটা মানে ভুলবে না। আমার টিচার কখনো ভুল করতে পারে না, বাবা মারা ভুল করতে পারে, যেটা আমাদের প্যারেন্টসরা আমাদেরকে অলওয়েজ বলতে থাকে যে আপনারা একটা কথা বললে বাচ্চারা ওটা কখনো ফেলতে পারে না। ওটা মানে যদি কোনো বাচ্চা ধরেন খাচ্ছে না কিংবা কোনো একটা কিছু হচ্ছে না, করছে না আর কি, তখন প্যারেন্টসরা আমাদের ফোন করে বলছে যে মিস আপনারা একটু বলে দেন ওদেরকে। তো আমাদের সামনে মনে হয় আমরা ইজিলি বাচ্চাদেরকে এটা থেকে ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এটা এটা আমারও একটা মানে দৃঢ় বিশ্বাস যে এটাতে অ্যাকচুয়ালি ইনশাল্লাহ সমস্যা হবে না। আমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন আমাদের যিনি দর্শক আমাদেরকে যে প্রশ্নটি করেছেন, জনাব সাইদ আহমেদ। নিশ্চয়ই আমাদের প্রশ্ন উত্তরটা পেয়েছেন। আমাদের কাছে আরো অনেকেই মন্তব্য করেছেন আমাদের ফেসবুক পেজে। জুবায়ের হোসেন রাজু লিখেছেন, আজকের কি বিষয় নিয়ে কথা হচ্ছে আপু? আজকে আসলে ইংলিশ মিডিয়াম স্কুলের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, যেটি আমাদের নিচে স্ক্রলে যায়। তো এবারে একটু জানতে চাই যে আসলে এই 2020 সালটা স্টুডেন্টদের জন্য যে কেমন একটা সাল যাচ্ছে, সেটা আমরা বড়রাই অনুভব করতে পারছি। তো তাদের মানসিক অবস্থা যেরকম, সেরকম তাদের শিক্ষা জীবনেও তো এটার প্রভাব পড়বে। তো কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনাদের মনে হয়?
প্রথমে ফারিয়ার কাছে জানতে চাই নাকি? আমরা যদি ব্যাপারটাকে এভাবে দেখি যে জীবনের একটা বছর আসলে কোনো প্রভাবই হবে না, তাহলে এটা আমরা ওভাবে মানে যদি এভাবে দেখি যে এরকম একটা মহামারী বা এরকম প্যান্ডেমিক একটা সিচুয়েশনের মধ্যে যে বাচ্চারা the kids that had to face it, ওদের 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 এক্সপিরিয়েন্স, মানে আমি যদি একটা রেজিউমে ধরি, ওদের সিভিটাকে ধরি, এর এর থেকে বড় এক্সপিরিয়েন্স আসলে হয় না। যে ওরা যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে বাবা মার সাথে, যে যে এতদিন বাসাতে আছে ওরা, আমি যেভাবে জিনিসটা দেখি যে হ্যাঁ, অন্যান্য জেনারেশন বাচ্চাদের থেকে এবার এই জেনারেশনের বাচ্চাদের আম, ওদের কিন্তু কিছু স্পেশাল স্কিলস থাকবে। ওরা হাউস হোল্ড অনেক বাসা কাজ শিখে ফেলবে, ওরা ওদের কমিউনিকেশন স্কিল বেটার থাকবে, ওদের প্যারেন্টসদের সাথে দেখা যাবে সিবলিংস এর সাথে টাইম স্পেন্ড করেছে অনেক। তো ওদের পড়াশোনার যে একটা ঘাটতি আপনি যেটা বলছেন, এক বছরের এটা এটা অনেক ভাবে এক ফার্স্ট অফ অল এক স্কুল যে ওদের পুরা একটা মিস হয়ে যাচ্ছে পুরো এক বছরে, সেটা কিন্তু না। স্কুল আমি যতটুকু যে কয়টা জানি সবাই কিন্তু সবভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কোনো কোনো বাচ্চার সমস্যা থাকতে পারে যে হ্যাঁ, তারা ডিস্টেন্স লার্নিং এ খুব একটা কানেক্ট করতে পারছে না, এরকম হতে পারে। কিন্তু সেটাও যদি আমরা দেখি, স্পেশাল স্কিলস আর বিং ডেভেলপ। আমরা বাসাতে ফ্যামিলির সাথে থেকেও কিছু পার্সোনাল স্কিলস, কিছু ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশন স্কিল এগুলো ডেভেলপ করছে। আর অন্যান্য আগের পরের জেনারেশনের থেকে আমি মনে করি এই বাচ্চাদের এই স্কিলস গুলো বেটার থাকবে। আর পড়াশোনা যদি থাকতি, ব্যাপারটা যদি এক বছরেরই হয়, আমি মনে করি বেশিরভাগ স্কুলই দে আর এবল টু অ্যাকচুয়ালি কোপ কোপ মোস্ট অফ ইট, ইনশাল্লাহ। সাবরিনা, আপনি কি মনে করেন যে তাদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনার কাছে কি মনে হয়? আমি যে বাচ্চাদের কথা বলবো, ওদের বয়স হচ্ছে 2 থেকে 6 বছর। তো ওদের হচ্ছে মানসিক বিকাশের এটা হচ্ছে একদম অন্যতম সময়। এই বয়সটা 2 to 7 ইয়ার্স হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের একদম হাইয়েস্ট টাইম। তো এই টাইমে ওদের জন্য 1 বছর অতটা মানে প্রবলেম না হলেও কিছুটা হলেও প্রবলেম হবে, কারণ হচ্ছে ওরা হচ্ছে ওদের মেন্টালি ওরা ডিপ্রেস থাকবে। আমি এক্ষেত্রে প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করতে চাই যে প্যারেন্টসরা যাতে বাচ্চাদেরকে কোনোভাবেই আইসোলেট না করে রাখে, ওরা যাতে কোনোভাবে লোনলি ফিল না করে। প্যারেন্টসরা যতটুকু সম্ভব বাচ্চাদেরকে যাতে টাইম দেয় এবং বাচ্চাদেরকে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর সাথে ওনাদের মধ্যে ইনভলভ করে ফেলে, তখন এটাতে বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার মনে হয়। আর যেটা বলছেন 1 বছরের ঘাটতি যেটা হবে, সেটা তো একটু হলেও হবে, কারণ হচ্ছে যেটা এত ছোট বাচ্চাদের সাথে যেটা আমরা মানে পড়ালেখাটা ইজ নট নট ইম্পর্টেন্ট, আমি পড়ালেখার কথা বলছি না, আমি বলতে চাচ্ছি যে ওদের সাথে যে মানে কমিউনিকেশনটা, ওইটা হচ্ছে একটা মানে এই সময় ওদের সোশ্যালি এবং ইমোশনাল টাইম এটা ওদের ভেরি ইম্পর্টেন্ট। তো ওদের এই দুটাতে একটু হলেও তো হ্যাম্পার হচ্ছে। আমরা আসলে অনেকের মন্তব্য পাচ্ছি, কিন্তু এখন করতে পারছি না। তো এই ফাঁকে দিয়ে আমি যে প্রশ্নটা করতে চাই, দুজনের কাছে করতে চাই, যে আসলে দেখা যায়, বরাবরই দেখা যায় যে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম স্কুলগুলোর মধ্যে অনেক পার্থক্য। তো আসলে একই দেশে একই যারা মানে সমসাময়িক ভাবে দেখা যাচ্ছে যে একজন ইংলিশ মিডিয়ামের ক্লাস 5-এ পড়ছে আর একজন ইংলিশ বাংলা মিডিয়ামের ক্লাস 5-এ পড়ছে, তাদের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। তো এই পার্থক্যের কারণটা আসলে কি? প্রথমে ফারিয়াকে জিজ্ঞেস করতে চাই। জি জি, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা। পার্থক্যটা আসলে কিছুই না, কারিকুলামটা দিয়ে আসে আসলে, আর আর কিছুই না। জাস্ট আপনি যদি ডিসিপ্লিন বা মানে মোরাল ভ্যালুস এগুলো দিয়ে চিন্তা করেন, হয়তো বা এথিক্যাল ভাবে দুটোই সেম, বাট কারিকুলামটা একটা আমাদের ন্যাশনাল কারিকুলাম, আর একটা স্পেসিফিকেশন আমরা ইউজুয়ালি বেশিরভাগ স্কুলে যেটা হয় যে ইদার কেমব্রিজ অথবা এডেক্সেল অথবা আইবি ফলো করছে।
তো সেক্ষেত্রে যে কারিকুলামটার কারণেই পার্থক্য, আর আর কোনো পার্থক্য বলে আমি আসলে মনে করি না। এখানে কারিকুলামটা এখন একই দেশে হলে একটা একটা কারিকুলাম আমরা ভিন্ন দেশের ফলো করছি, হয়তোবা সেই মানে যে বাবা মারা ইংলিশ মিডিয়ামে দিচ্ছে তাদের হয়তোবা অবজেক্টিভটা অন্যরকম, আবার অনেক মানে এটা আসলে তাদের পার্সোনাল চয়েস বলে মনে করতে পারেন আপনারা, আর আর কিছুই না। পার্থক্য দোনোটাই আপনাকে শিক্ষা মূলত একই রকম করে দিবে, কিন্তু হ্যাঁ একটার একটা হয়তো বা একটা ইউকে কারিকুলাম বা একটা আমেরিকান কারিকুলাম, আর একটা আমাদের ন্যাশনাল কারিকুলাম। তো সবকিছু সবগুলোই হলো এডুকেশন এট দি এন্ড অফ দ্য ডে, সবগুলোর ফাউন্ডেশন আর বেসিক সেম। সাবরিনা, একই প্রশ্ন আপনার জন্য থাকছে আমার, যে আসলে কি তাদের এর কারণটা আসলে কি, যে এত আমি অ্যাকচুয়ালি ফারিয়াপুর সাথে এখানে একমত একদমই। শুধু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কারিকুলাম ডিফারেন্স। কারণ হচ্ছে আমরা ন্যাশনাল কারিকুলাম হচ্ছে আমাদের যেটা মানে বাংলা মিডিয়ামের বাচ্চারা পড়ছে সেটা ন্যাশনাল কারিকুলাম, আর আমাদের যেটা বাচ্চারা পড়ছে ওটা হচ্ছে কেমব্রিজ হচ্ছে এডেক্সেল হচ্ছে। আর আমাদের একটা পার্সোনালি প্রি স্কুলের একটা আছে, কারিকুলাম আছে, যেটা হচ্ছে আমরা ফলো করছি। আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর এডুকেটিং ইয়াং চিলড্রেন, NAYEC। এই কারিকুলামটা হচ্ছে বাচ্চাদের চাইল্ড ব্রেন ডেভেলপমেন্টের জন্য। সো এটা আমরা ফলো করছি, বাচ্চার এই কারিকুলামটা আমরা ফলো করছি। আর কেমব্রিজ কারিকুলাম আমরা ফলো করছি। সো আমার কাছে মনে হচ্ছে শুধু কারিকুলামটাই ডিফারেন্স, আর হচ্ছে যার যার পার্সোনাল চয়েস। লাইক কেউ মনে করছে যে আমার বাচ্চাকে আমি বাংলা মিডিয়ামে পড়াবো, আবার কেউ মনে করছে আমি আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। আউটকামস কিন্তু সেম। কারণ হচ্ছে আমার বাচ্চাও মানে যে বাচ্চা যেখান থেকে পাশ করছে, ইংলিশ মিডিয়ামের বাচ্চারাও শিক্ষিত হচ্ছে, যারা বাংলা মিডিয়াম থেকে ন্যাশনাল কারিকুলাম করে হয়ে পড়ছে তারাও কিন্তু শিক্ষিতই হচ্ছে। সাইদ রাব্বানি আমাদেরকে প্রশ্ন করেছেন, হোয়াট অ্যাবাউট টেকিং এক্সামস ফ্রম হোম, ইফ সো হাউ আর ইউ, তারপরে কি লিখেছে আমি ঠিক পড়তে পারছি না, polishing the honor system for kids taking exams at home, believe every parent would want their kids to get a higher grades. আচ্ছা, এই ওনার প্রশ্নের উত্তরের সাথে সাথে আমার একটা প্রশ্ন আছে, যে এই যে এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন তো একটা টার্ম শেষ হচ্ছে, তো তাদের পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হচ্ছে বা সেটার মানটা কি থাকছে? প্রথমে কাকে জিজ্ঞেস করবো, কে এই প্রশ্নের উত্তরটা দিতে চায়? আচ্ছা, ফারিয়াকে জিজ্ঞেস করি, যেহেতু আপনি আগে বলেছিলেন। ফারিয়া, এখন লেভেল বেস করে বলি, আসলে যদি আমরা আমাদের আলটিমেটলি যেমন বাংলা মিডিয়ামে যেমন এসএসসি এইচএসসি এক্সামটা দিচ্ছে, বোর্ড এক্সামটা, আমরা স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করি আইজিসিএসসি ও লেভেলস অর এ লেভেলস এক্সামটার জন্য। এখন এক্সামটা সম্পূর্ণভাবে গভর্ন করছে কিন্তু ইউকে বডি, ওরাই নিচ্ছে। আমরা প্রিপেয়ার করে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওরা এক্সাম ওখানে ওরা নিচ্ছে। এখন এবার যেটা হচ্ছে স্পেশাল কেস, আমার মনে হয় না এরকম আগে কখনো হয়েছে, এবার প্রেডিক্টেড গ্রেডস না হয়েছে। তো স্কুলের সারা বছরের পারফরমেন্সের উপর বেস করে আমাদের সাবজেক্ট টিচারদের ওদের অ্যাসেসমেন্টস, যত ওরা মক এক্সামস দিয়েছে, সবকিছুর মার্ক অ্যাকিউমুলেট করে আমরা একটা এভিডেন্সের মতো পাঠিয়েছি যে হ্যাঁ এই বাচ্চাটা এই গ্রেডটা পাওয়ার উপযোগী, এরকম। সো এখনো রেজাল্ট আসেনি, বাট হ্যাঁ ওরা এভাবে করে ও লেভেলস এ লেভেলস, যেটা নাকি মেইন বোর্ড এক্সাম, বোর্ড লেভেল এক্সাম গুলো, ওরা এভাবে করে গ্রেড গুলো ক্যালকুলেট করবে। সেটা আমরা এখন ওয়েট করছি গ্রেড গুলোর জন্য, কিন্তু হ্যাঁ এভাবে আমরা অ্যাসেস করেছি হলো ও লেভেলস এ লেভেলস বাচ্চাদের। যদি এখন মিডল স্কুলে আসি, ক্লাস 6, 7, 8, 9, 10 এর 6 to 9 এর বাচ্চাদের কাছে আসি, আমরা যেটা করেছি যে এক্সামটা আসলে মনিটর করা ছাড়া এক্সামটা এক্সাম হয় না। তো আমরা যেটা করেছি যে আমরা ওদেরকে টাইমড অ্যাসাইনমেন্টস দিয়েছি। আমরা ওদেরকে এক্সামের সময় সকাল 9টায় একটা অ্যাসাইনমেন্ট আপলোড করলে ওদেরকে বলেছি এটা 12টা বা
11টার মধ্যে এটা দিতে হবে এরকম। তো সেইভাবে আমরা একটা ওরা তো ক্লাস করেছে অনলাইন, সেটার উপর বেস করে ওদের পারফরমেন্সটা আমরা জাজ করছি। শুধু যে ওই অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্ট গুলো মার্কস দিচ্ছি তাই না, ওদের ইনভলভমেন্টের উপর একটা মার্কস রেখেছি, ওদের অ্যাটেন্ডেন্সের উপর রেখেছি। তো যেটা আমি প্রথমে বলেছিলাম, ওরা কতটুকু দায়িত্বশীল সেই জিনিসটাও আমরা দেখেছি। বাচ্চারা কতটুকু এঙ্গেজড হতে ইন্টারেস্টেড সেটাও খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এরকম একটা সময় অ্যাসেস করার সময় যে কিভাবে আমরা এক্সাম নিব, এগুলো জিনিস এখন আসলে দেখতে হবে। কারণ রিমোট লার্নিং এ টিচারের সাথে ওরা কতটুকু কন্ট্যাক্ট করছে সেটাও দেখতে হবে, শুধু আমরা কতটুকু ওদের নক করছি সেটা ইয়ে না। তো এভাবেই আসলে আমরা এইবার টার্ম অ্যাসেস করে গিয়েছি, হয়তোবা পরবর্তীতে আমরা আরো ডেভেলপ করব। সাবরিনা, আপনাদের স্কুলে কিভাবে অ্যাসেস করা হচ্ছে? আমাদের স্কুলে বাচ্চাদের বয়স হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, 2 বছর থেকে 6 বছর। তো ওদের অ্যাকচুয়ালি আমরা ওইভাবে কোনো এক্সাম নেই না, ওদের হচ্ছে অ্যাক্টিভিটিস থাকে, ওগুলোকে আমরা অ্যাসেস করে ফাইনালি আমরা প্যারেন্টসদেরকে ওটা দিয়ে দিই, ওটা একটা অ্যাচিভমেন্ট কার্ড থাকে। যেহেতু আমাদের এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি প্রি স্কুল, তো ওই ওই সিস্টেমসটাই আমাদের ফলো করতে হচ্ছে, ওনারা যেভাবে আমাদেরকে বলে দিয়েছে, বিকজ আমরা হোল টাইম আমরা মনিটরিং এর উপরে থাকি যে আমরা কিভাবে ফলো করছি ওদেরকে, ওইভাবে কি ওদের সাথে ক্লাস নিচ্ছি নাকি। তো আমাদের ওই জিনিসটা আমাদের মাথায় থাকতে হয়। আমরা এক্সাম তো বাচ্চাদের নিতেই পারি না, কারণ এত ছোট বাচ্চাদের এমনিও আমাদের দেশ থেকেও উঠে গেছে এখন এক্সাম। তো আর ওই বাইরের যে এডুকেশন সিস্টেম, ওটাতে আমরা কোনোভাবেই বাচ্চাদেরকে এত ছোট বয়সে এক্সাম দিতে পারি না। তবে ওদের কিছু জিনিস আমরা অ্যাসেস করছি, তাই ওই অ্যাসেসমেন্ট গুলো আমরা আস্তে আস্তে প্যারেন্টসের কাছে জমা দিই। এখন আমরা শেষ করিনি ওটা, কারণ হচ্ছে এবারে আমরা আসলে অনলাইন। জি জি বলেন আপনি। জি সাবরিনা, আপনি কি বলছিলেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে প্রেশারাইজ না করে ওদেরকে আমরা যখন আমরা ফার্স্ট অনলাইন ক্লাস শুরু করলাম, ওদেরকে আমরা ফান অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সামার ক্লাব দিয়ে শুরু করলাম। সামার ক্লাব ইজ এ প্রোগ্রাম যেখানে হচ্ছে আমাদের সব ফান অ্যাক্টিভিটিস হয়। ওখানে 3টে গ্রুপ থাকে, সো 3 গ্রুপের বাচ্চারা 3 ধরনের অ্যাক্টিভিটিস করে, তো যেটাতে ওরা ইন্টারেস্টও পায়। তো ওটা দিয়ে আমরা ওদের সাথে ক্লাস নেওয়া শুরু করেছি। তো ওটা আমাদের এখনো অনগোয়িং চলছে। তো তো ওইটা হয়ে গেলে তখন আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে ইয়ের সাথে, অনলাইন ক্লাসের সাথে অ্যাডজাস্ট করিয়ে তারপর ওদের অ্যাসেসমেন্টটা নিব। যারা ও লেভেলস এ লেভেলস এক্সাম দেবার কথা এই বছর, তাদেরটা আসলে কিভাবে হচ্ছে? ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এক্সামটা দেয় অন্য ভেন্যুতে গিয়ে, তারা কিভাবে এক্সাম নিচ্ছে এবার? আমাদের যেহেতু তিনি সিনিয়র সেকশনের ক্লাস নেন, আমি এটা বললাম তো, জি প্রেডিক্টেড বেস নিতে হচ্ছে ওদের কি অনলাইন বেসড? না 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 না, ওদের প্রেডিক্টেড গ্রেড নিতে হবে বেসিক্যালি। ওদের সারা বছরের পারফরমেন্সের উপর বেস করে ওরা মক এক্সাম যে দিয়েছে আগে, অ্যাসেসমেন্ট এক্সামিনেশন যেগুলো হয়েছে সেগুলোর উপর বেস করে আমরা স্কুলের পারফরমেন্সের রিপোর্টটা পাঠিয়ে দিব ব্রিটিশ কাউন্সিলকে। ওরা ওটার উপর বেস করে একটা প্রেডিক্টেড গ্রেড দিবে। আমরা আশা করছি ওরা ওটা যতটুকু বুঝতে পারছি যে হয়তো বা এখানে একটা লিনিয়েন্সি থাকতে পারে, ওরা আমরা বি দিলে তারা এও দিতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে এক্সামিনিং বডির উপরই গ্রেডটা ডিপেন্ড করবে। আমাদেরকে যেভাবে বলা হয়েছে আমরা ওইভাবে করে পারফরমেন্সের একটা এভিডেন্সটা, মার্কটা সারা বছরে বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি। যারা প্রাইভেটে দিচ্ছে তাদের কি অবস্থা সাবরিনা, কি জানেন? এটা খুবই আনফরচুনেট আসলে, যারা প্রাইভেট এক্সামিনেশন দিয়েছে তাদের এক্সামটা নেক্সট সেশনে ডেফার করে দেওয়া হয়েছে। মানে ওদেরকে অক্টোবরে অথবা নেক্সট জানুয়ারিতে এক্সাম দিতে হবে, কারণ সচরাচর দেখা হয় প্রাইভেট ক্যান্ডিডেটদের ইনাফ এভিডেন্স থাকে না টু শো যে হ্যাঁ ওদের রেগুলার এক্সাম নিয়েছে ওরা, বা ওরা টিচার আন্ডারে ছিল কিভাবে কিভাবে। সো এগুলোর কারণে বেশিরভাগ প্রাইভেট ক্যান্ডিডেটদের কি নেক্সট সেশন এক্সামটা দিতে হবে। আচ্ছা, আমাদের কাছে আরো অনেকেই মন্তব্য করেছেন। শামিমা নাহরিন লিখেছেন ওয়েল সেড সাবরিনা। তারপর সাইদ রব্বানি লিখেছেন থ্যাংক ইউ বোথ টিচার্স অ্যান্ড দ্য হোস্ট ফর অ্যারেঞ্জিং সাচ আ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। অনেক ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখছিলেন আমাদের এই প্রোগ্রামটি। আমাদের আজকের বিষয় ছিল করোনার এই সময় ইংলিশ মিডিয়াম স্কুলের যে সমসাময়িক বিষয়গুলো, তাদের যে
বিভিন্ন সমসাময়িক বিষয় ছিল। আমি একটা জিনিস দুজনকেই প্রশ্ন করতে চাই। প্রথমে সাবরিনাকে প্রশ্ন করতে চাই যে করোনা পরবর্তী সময় যখন আপনাদেরকে স্কুলে ডাকা হবে তখন আসলে চিত্রটা কেমন হবে? যেহেতু আপনাদের একদম জুনিয়র সেকশন ছোট ছোট বাচ্চারা থাকবে, তো তাদের আসলে মানে কিভাবে নিরাপত্তা দেবার বিষয়টি আপনারা পরিকল্পনা করেছেন? এখন পর্যন্ত আমরা চিন্তা করেছি যে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যতদিন না বলবে ততদিন পর্যন্ত তো আমরা স্কুল খুলতে পারছি না। তো এখনকার যে সিচুয়েশন, ওই সিচুয়েশনেও বাচ্চাদেরকে স্কুলে আসতে বলাটাও আমাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে না। কারণ হচ্ছে এই ছোট বাচ্চাদেরকে আমরা কোনো কিছু থেকে স্টপ করাতে পারবো না। লাইক ওরা কোনো কিছু না শুনেই চোখে মুখে নাকে হাত দিয়ে দিবে, এটা আমরা কোনোভাবে ওদেরকে স্টপ করতে পারবো না। তারপরেও আমরা ওদের জন্য যেটা করেছি সেটা হচ্ছে আমরা টেম্পারেচারের জন্য জ্বর মাপার জন্য আমরা টেম্পারেচার মেশিন রেখেছি। তারপর আমরা একটা ডিসইনফেক্ট টানেলের ব্যবস্থা করছি, যতটুকু সেফ অ্যান্ড সিকিউর রেখে আমাদের ইনস্টিটিউশন রাখা যায় ওটা চিন্তা করে আমরা বাচ্চাদেরকে আসতে বলবো। তখন যতক্ষণ পর্যন্ত আমরা ওই অ্যাসুরেন্স না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না বাচ্চাদেরকে স্কুলে আসতে। প্যারেন্টসদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে যাতে মানে ওনারা বাচ্চাদেরকে বাসায় রাখেন, কারণ এত ছোট বাচ্চাদেরকে হ্যান্ডেল করা ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। আমরা বাচ্চাদের চেষ্টা করব যতটুকু পারি ওদেরকে আমাদের ইনফেক্টেড এরিয়াগুলো যেগুলো হতে পারে, যে সারফেস গুলো হতে পারে ওগুলোকে ক্লিন রেখে তারপর আমরা বাচ্চাদেরকে স্কুলে আসার জন্য ডাকবো। রাইট। ফারিয়া, আপনাদের স্কুলে কি ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে নিরাপত্তার বিষয়ে? আমাদের স্কুলে আসলে আমি এটা মানে এখন আসলে দেখাতে পারলে বেস্ট। আমাদের স্কুলে মানে আমাদের হেলথ এন্ড সেফটি ব্যাপারে খুবই সিরিয়াস। ইভেন আমার মনে আছে যে ডেঙ্গুর টাইমে তখনও ইনসেক্টিসাইড পেস্টিসাইডের অ্যাডাপ্টেশনটা মানে ওরা খুব দ্রুত ইয়ে করে নিয়েছে। এখন আমাদের স্কুলে যে প্রেমিসেসটা এমনি রেগুলার টাইমে ক্লিনলিনেস হাইজিন খুব সিভিয়ারলি মেনটেন করা হয়। যদি একটা ছোট উদাহরণ দিই, যে বাচ্চারা প্রত্যেক ক্লাসের মাঝে 5 মিনিট করে লাইনটা কি ড্রপ করলো মনে হয়। ম্যাম আপনি মনে আপনার হয় কোশ্চেনের অ্যানসার জি আপনি বলতে থাকেন। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। কিন্তু ওর লাইনটা মনে হয় ড্রপ করে গেল, ওর জন্য ওয়েট করা উচিত না? সমস্যা নেই, আপনি বলতে থাকেন, আচ্ছা বিকজ হচ্ছে মানে ইয়েরা তো দেখছে, ভিউয়ার্সরা তো দেখছে, দে হ্যাঁ উইল নো তাও দ্য ঠিক। অ্যানসার্স। এক্স্যাক্টলি। সো যেটা বলছিলাম যে যদি একটা ছোট উদাহরণ দিই, আমাদের দুটো ক্লাসের মাঝে 4-5 মিনিট সময় থাকে। বাচ্চারা তখন বের হয়ে ওদের লকারে যে বই রেখে আবার মনে করেন বই চেঞ্জ করে বা জাস্ট এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুম যায়। প্রত্যেকবার ওরা এভাবে যাওয়ার পরে মনে হয় আমাদের সাপোর্ট স্টাফরা ওই জায়গাটা একবার করে ওয়াইপ করে ক্লিন করে পারে, মানে এতটুকু আমরা নর্মাল টাইমেই ক্লিনলিনেস মেনটেন করছি। সো আই এম শিওর যে when it comes to hygiene and cleanliness আমাদের ইনস্টিটিউশন মানে এটা একটা টপ মোস্ট প্রায়োরিটি আসলে অলরেডি হয়ে গিয়েছে সবার জন্যই। বাসা বাড়ি আমরা যদি চিন্তা করি আমাদের সবার জন্য এখন হাইজিনটা ক্লিনলিনেসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখন হয়ে গেছে। আর এখন এটার প্রোটেকশনটাই এখন সবচেয়ে সবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হয়ে গেছে সবার লাইফে। যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত তো আমাদেরকে এভাবেই চলতে হবে। হ্যাঁ যতটুকু সম্ভব হাইজিন মেনটেন করে। এটা শুধু বড় বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক ইম্পর্টেন্ট, বড়দের ক্ষেত্রেও আমরা তো সেম জিনিসটাই করছি। আমরা নিজেরাও তো সেফলি বের হচ্ছি। এখন বাসায় আসছি দেখে আমরা মাস্ক ছাড়া বসে বসে কথা বলছি, বাট বাইরে গেলে তো অলমোস্ট আমাদেরকে মাস্ক পরে বের হতে হয়। জি। আর আমার বাচ্চা একেবারেই ছোট, মাত্র নার্সারিতে উঠবে। তো আমি একেবারেই বুঝি আপনি মানে আমি একজনকেই কন্ট্রোল করতে পারি না, মানে এটাতে মুখ দিচ্ছে এটাতে হাত দিচ্ছে, বুঝাতে পারছি না যে এটা মেনটেন করতে হবে, প্লিজ মুখ দিও না, মানে খুবই ডিফিকাল্ট আসলে। আপনাদের যে স্টুডেন্টদের যে এজ গ্রুপটা, এটা খুবই ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন আসলে। Absolutely. Actually, we are in a difficult situation. It's a challenge for us. So I think এটা আসলে সবার জন্যই কম বেশি। হ্যাঁ আমরা I think Sumayyaর net কোনো প্রবলেম হচ্ছে। Okay, we will wait and we will talk to each other. Okay.
দ্যাটস Let's talk অলরাইট। with each other. হ্যাঁ, আপনাদের আপনাদের ব্রাঞ্চেস ও মনে হয় এসেছে। জি, hello Sumaya, we missed you. হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, 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 এখন দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ। আবার চলে গেল। ওহ, আবার আসবে মনে হচ্ছে, লোডিং হচ্ছে। হ্যাঁ, ওর একটু প্রবলেমই হচ্ছে বোধহয়। এটা আসলে খুব জি হয়। ইভেন লাইক আমার রেগুলার ক্লাসের টাইম যদি 1 আওয়ার হয়, আমি অনলাইন ক্লাসের টাইম রাখি 1 আওয়ার 20 মিনিট। বিকজ আমি ধরে অ্যাবসলিউটলি, নিই জি, না আমরাও কারো না সেম। কারো কানেক্টিভিটির ইস্যুস নেটওয়ার্ক হতে প্রবলেম পারে। হবে। জি এক্স্যাক্টলি। সো আমি আর বৃষ্টি হলে তো কথাই নেই। জি। তখন ১ ঘন্টার ক্লাস ১.৫ ঘন্টাও হতে পারে এরকম। আহ দুঃখিত, আসলে আমার ওকে। নেটওয়ার্কটা একটু ঝামেলা করছিল। না, অনেক আমরা অনেক ওয়েট ধন্যবাদ করেছি। আপনাদের দুজনকে, অনেক সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের দর্শক যারা ছিলেন তারাও অনেক সময় দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, অনেক প্রশ্ন করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সুমাইয়া, আমরাও আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এই জি, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, হ্যাঁ। এবং আমরা আমাদের সব দর্শকদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ মানে অলমোস্ট 40 মিনিটস ধরে ওনারা আমাদের প্রোগ্রাম দেখেছেন। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ দুজনকে। কথা বলছিলাম অনেক ভালো আজকে। রেসপন্স ছিল। থ্যাংক ইউ ফারিয়া, থ্যাংক ইউ সাবরিনা। থ্যাংক ইউ। কথা বলছিলাম করোনার এই সময়ে ইংলিশ মিডিয়াম স্কুলের সমসাময়িক বিভিন্ন থ্যাংক ইউ। বিষয় নিয়ে কথা বলছিলাম সাবরিনা আহমেদ এবং ফারিয়া হোসেনের সাথে। আবারও আশা করি আপনাদেরকে আমরা এরকম আলোচনা অনুষ্ঠান নিয়ে আসতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন এবং পরবর্তীতে ইউটিউবেও দেখতে পারবেন। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে আপনারা চাইলে www.news360.com এই ওয়েবসাইটটিতে যেতে পারেন আমাদের নিউজ পোর্টালটা ভিজিট করতে চাইলে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমরা চেষ্টা করব আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।